তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে, আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাফিয়া কিচেন রুমে তার শাশুড়ি সাবিনা এর সাথে সবজি কাটছে। চম্পার গতকাল রাত থেকে জ্বর, তাই চম্পাকে আর রান্না করতে দেয়নি আজ। তারা শাশুড়ি বউ রান্না করবে আজ। সাবিনা হাতের কাজ করতে করতে একবার রাফিয়ার দিকে তাকায়। কিছুক্ষণ মৌনতা নিয়ে সাবিনা রাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, রাফিয়া, মা তুই কি আমার সাথে রাগ করে আছিস? সাবিনার কথা কর্ণকুহরে গিয়ে পৌঁছাতেই রাফিয়া মাথা তুলে শাশুড়ির দিকে তাকায়। অপ্রস্তুত হয়ে গেছে সে সাবিনার এমন প্রশ্নে। তবুও সেটা সাবিনা এর সামনে প্রকাশ না করে নিজেকে ধাতস্থ করে সাবিনাকে ফের প্রশ্ন করে, কেন মা, আমি আপনার উপর রাগ করব কেন? সাবিনা অপরাধীর ন্যায় বলে, এই যে সাফওয়ানের সাথে তোমার বিয়ে দিলাম। রাফিয়া তপ্ত নিঃশ্বাস ছাড়ে, ঠোঁটের কোণে মৃদু হাসি রেখে টেনে বলে, আল্লাহ ভাগ্যে যা লিখে রেখেছিল তাই হয়েছে মা। এতে এখন আমার রাগ করে থাকা মানায় না। আল্লাহ যা করে তা তো বান্দার ভালোর জন্যই করে। তোকে নিজের বউ কম, মেয়ে মনে করি বেশি। আমার মেয়ে নেই। সাইফের সাথে তোর বিয়ে, এরপর থেকে তোকে মেয়ে হিসেবেই জেনেছি। তাই সাইফ মারা যাওয়ার পরও তোকে কাজ ছাড়া করতে চাইনি। তাই তো সাফওয়ানের সাথে বিয়ে দিয়ে তোকে আবার নিজের কাছে রাখতে চেয়েছে। এমনি রাখলে আমাদের লোক সমাজকে তো চিনিসই মা, তারা তোর নামে বদনাম রটাতো। এটা যে আমি চাইনি রে মা, তুই কোনো মনে কষ্ট রাখিস না আমার এই সিদ্ধান্তে। বলেই সাবিনা শাড়ির আঁচল দ্বারা চোখের পানি মুছলেন। রাফিয়া উঠে সাবিনার কাঁধে হাত রেখে বলে, কাঁদবেন না মা, আমার ভাগ্যে এমনটা লেখা ছিল, সেজন্যই হয়েছে। এর পেছনে তার কারো হাত নেই, ভাগ্যকে মেনে নিতে হবে। তাছাড়া আমি তো খারাপ নেই, আলহামদুলিল্লাহ ভালোই আছি। সাবিনা রাফিয়ার কথায় মলিন হাসে। প্রসঙ্গ পাল্টানোর জন্য সাবিনা রাফিয়াকে বলে ওঠে, সাফওয়ান কখন আসবে? রাফিয়া প্রত্যুত্তরে বলে, জানি না মা, বলেছিল বন্ধুরা সবাই মিলে দেখা করবে আজ। ও আচ্ছা, তাহলে আজ আসতে দেরি হবে। আজ আর তাকে তাড়াতাড়ি বাসায় পাওয়া যাবে না। বলেই সাবিনা হেসে দেয়। সাবিনার সাথে রাফিয়াও হেসে ওঠে। বউ শাশুড়ি দুজনেই টুকটাক কথা বলতে বলতে রান্না করছিল। কিরে সাফওয়ান, বলছিস না যে কাকে বিয়ে করেছিলি? বলেই সাফওয়ানের দিকে তাকায় নয়ন। সাফওয়ান সবার দিকে তাকিয়ে মৃদু হেসে স্বগোক্তি করে বলে, বড় ভাইয়া মারা যাওয়ায় 2 মাস আগে সিঙ্গাপুর যায় চাকরি সূত্রে। অফিসের হেড অফিসার কাজের জন্য সিঙ্গাপুর পাঠায়। সবকিছু ঠিকঠাকই চলছিল। আমি সিঙ্গাপুর যাওয়ার 2 মাস আগেই ভাইয়ার বিয়ে হয়েছিল। ভাইয়ার বিয়ের যখন 4 মাস শেষ হলো, তখন আমি সিঙ্গাপুরে থাকার 3 মাসের সময় হঠাৎ করে একদিন বাংলাদেশ থেকে মা ফোন করে জানায় ভাইয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। ভাইয়াকে নিয়ে হসপিটালে আছে তারা এখন। সেই ফোনটার আধ ঘন্টা পর আবার মা ফোন করে। কান্না জড়িত কণ্ঠে মা বলে ওঠে, ভাইয়া মারা গেছে, ভাইয়া আর আমাদের মাঝে নেই। সেই সময় ইচ্ছা করছিল ছুটে এসে ভাইয়াকে জড়িয়ে ধরতে, কিন্তু হাত পা বাঁধা ছিল। অন্যের তত্ত্বাবধানে কাজ করলে যে নিজের মর্জি মতো চলা যায় না, সেটা সেই দিন আরও একবার বুঝতে পেরেছিলাম। সেদিন শত চেয়েও সিঙ্গাপুর থেকে আসতে পারিনি। অফিসের হেডকে বলেছিলাম, তবুও তিনি রাজি হয়নি। উল্টো বলেছিল তার যদি এই ডিল ক্যান্সেল হয় তাহলে আমাকে জেলে যেতে হতে পারে। তাই আমাকেও বাধ্য হয়ে সেখানেই থেকে যেতে হয়েছে। বিয়ের 5 মাসও পুরোপুরি সংসার করতে পারেনি ভাইয়া মারা যাওয়ার 3 মাস পর বাংলাদেশে আসি। সিঙ্গাপুরের 6 মাসের ট্রেনিং শেষ করে বাড়িতে আসতেই মা কিছুক্ষণ আমাকে জড়িয়ে ধরে কান্না করে। মায়ের কাছে ভাবির কথা জিজ্ঞেস করতে মা বলে যে ভাবি আমাদের বাসায় আছে, ইদ্যত পালন করছে। আমিও আর কিছু বলিনি। হঠাৎ একদিন মা এসে আমাকে বলে, বড় বৌমাকে তুই বিয়ে করবি? এমনিতে তো তোর বিয়ের জন্য মেয়ে খুঁজছিলাম, তাই বলছি বড় বৌমাকে বিয়ে করতে। সাইফ তো আর এখন বেঁচে নেই। বড় বৌমা আমার মেয়ের মতো, ওকে আমি চাইলে এমনিতেও আমার কাছে রাখতে পারি, কিন্তু সবাই যে ওকে কটাক্ষ চোখে দেখবে। বাবা তুই ওকে বিয়ে করে নে, আমি ওকে আমার কাজ ছাড়া করতে চাই না। তুই রাজি হলে আমি বড় বৌমার আর তার মা বাবাকে বলবো। তোর বাবাও চাইছে তুই বড় বৌমাকে বিয়েটা কর। সেদিন আমি মায়ের মুখোচ্চরিত প্রতিটা শব্দে অবাক হয়ে গিয়েছিলাম। আমি মাকে না করে দিয়েছিলাম। মা আমার কাছে বারবার অনুরোধ করেছিলেন। শেষে মায়ের কান্না মাখা মুখ দেখে আমি সময় চেয়ে নিয়েছিলাম মায়ের কাছ থেকে। মাও আমাকে ভাবার সময় দিয়েছিল। আমার ভাবনা চিন্তার সময়কালের মাঝেই ভাবির ইদ্যত শেষ হলো। মা ভাবিকেও বলেছিল আমাকে বিয়ে করার কথা। ভাবির মা বাবা রাজি ছিল, কিন্তু ভাবি রাজি ছিল না। পরে আমার এবং তার মা বাবার বুঝানোতে তিনিও রাজি হয়েছিল। ভাবি রাজি হতেই মা আবার আমার কাছে এসে সেই একই প্রস্তাব নিয়ে। পুরো দুটো ফ্যামিলি রাজি, ভাবিও রাজি, তাই আমিও আর না করিনি, রাজি হয়ে গিয়েছিলাম। আর হ্যাঁ বোধক সম্মতি পেয়ে মাও আর দেরি করেনি। সবাইকে 2 পরিবারের সদস্য আর গুটি কিছু লোক নিয়ে তার পরদিনই আমার বড় ভাবির বিয়ে দেওয়া হয়।
অতি তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাওয়ার ফলে কাউকে দাওয়াত দিতে পারিনি। সবথেকে বড় কথা হলো অতি তাড়াতাড়ি বিয়ে হওয়ার কারণে আমরা দুজনই অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। তবুও আলহামদুলিল্লাহ বর্তমানে আল্লাহ রহমতে ভালো আছি। কথায় বলে না, হালাল সম্পর্কের ভিত অনেক মজবুত হয়, এতে আল্লাহ রহমত বর্ষণ করে। কথাটা সত্য। এখন আমি আর উনি মেনে নিয়েছি হয়তো আমাদের ভাগ্যটাকে আল্লাহ এভাবে লিখে রেখেছিল, তাই এভাবেই হয়েছে। তবুও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুধু একটা প্রার্থনাই করি, আল্লাহ আমার ভাইয়াটাকে যেন জান্নাতবাসী করুন। সাফওয়ান এতক্ষণে সম্পূর্ণ বিষয়গুলো বলে থামে। সাফওয়ানের কথা শেষ হতেই মেহেদী উৎকণ্ঠিত স্বরে বলে ওঠে, তোর ভাবিকে বিয়ে করেছিস মানে? রাফিয়া ভাবিকে? সাফওয়ান মৃদু হেসে বলে, হ্যাঁ, আমি রাফিয়াকে বিয়ে করেছি। বর্তমানে সে আমার ভাবি নয়, আমার অর্ধাঙ্গিনী, আমার প্রিয়তমা স্ত্রী, আমার জীবনসঙ্গী। শেষ পর্যন্ত নিজের ভাইয়ের খুনিকে বিয়ে করছিস তুই? সবার পেছন থেকে কথাটা বলতে বলতে এসে পাশে দাঁড়ায় আয়ান। আয়ানের মুখে রাফিয়াকে সাইফের খুনি সম্বোধন করায় সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সব থেকে বেশি অবাক হয়ে আছে সাফওয়ান। কি বলতে বা কি বোঝাতে চাইছে আয়ান? আয়ানের মস্তিষ্ক এখনও তারা বুঝতে পারছে না। সাইফের খুনি রাফিয়া? এটা কেন বলল আয়ান? আমার ভাইয়াকে খুন করেছেন কেন রাফিয়া? আচমকা সাফওয়ানের কথা শুনে পেছনে ফিরে তাকায় রাফিয়া। রাফিয়া এশার নামাজ পড়ে বেলকনিতে গিয়ে বাইরের স্নিগ্ধ মনোরম পরিবেশ দেখছিল। প্রকৃতির স্নিগ্ধতার মাঝে যখন রাফিয়া ডুবে যাচ্ছিল পুরোপুরিভাবে, এমন সময় পেছন থেকে সাফওয়ান এসে কথাটা বলে ওঠে। রাফিয়া আচমকা সাফওয়ান আসাতে যতটা না অবাক হয়েছিল, তার থেকেও বেশি অবাক হয়ে গিয়েছিল সাফওয়ানের মুখের তিক্ততায় ঘেরা কথাটা শুনে। রাফিয়া মনে মনে ভাবে, আমি সাইফকে খুন করেছি, আমি কেন নিজের স্বামীকে খুন করব? কি বলছে এসব সাফওয়ান? রাফিয়াকে কথা বলতে দেখে সাফওয়ান ভ্রুজোড়া কুঁচকে ফেলে। রাফিয়ার দিকে সন্দেহী দৃষ্টিতে তাকায়। চোখের মাঝে রাফিয়া এর জন্য একরাশ সন্দেহ এনে রাফিয়া এর উদ্দেশ্যে স্বগতোক্তি করে বলে, কি হলো বলছেন না যে? আমার ভাইয়াকে কেন মেরে ফেলেছিলেন রাফিয়া? কি দোষ ছিল আমার ভাইয়ার? সাফওয়ানের কথাতে রাফিয়া এর ভাবনার চাদরে ছেদ ঘটে। সম্বিত ফিরে এসে সাফওয়ানের দিকে অবাক চাহনি নিয়ে তাকিয়ে বলে, আপনি এসব কি বলছেন? আমি কি বলছি আপনি বুঝতে পারছেন না? না, দয়া করে বুঝিয়ে বলুন। আমি কখনো কাউকে জিজ্ঞেস করিনি আমার ভাইয়া কিভাবে মারা গেছে, কারণ আমি জানতাম আমার ভাইয়া স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। কিন্তু আসলে তা না, আমি জানতাম তার সম্পূর্ণ ভুল। আমাকে ভুল বলা হয়েছে। আমার ভাইয়ার মৃত্যুর পেছনে তো আপনার হাত আছে। আপনি আমার ভাইয়াকে খুন করেছেন, আমি সব জেনে গেছি। আর কত লুকিয়ে রাখবেন আমার থেকে সবকিছু? এখন বলুন, কেন আমার ভাইয়াকে মেরেছেন? কেন এই ভালো মানুষের মুখোশ নিয়ে আছেন সবার সামনে? আমার ভাইয়াকে মারতে কি একবারও হাত কাঁপেনি আপনার? আপনারই তো স্বামী ছিল, তাহলে কিভাবে মারতে পারলেন আমার ভাইয়াকে? আপনার উদ্দেশ্য কি ছিল? আমাকে বিয়ে করা, নাকি অন্য কারোর সাথে অ্যাফেয়ার ছিল? তার জন্যই আমার ভাইয়াকে মেরেছেন আপনি। কিন্তু আপনার প্ল্যান সাকসেস হতে পারেনি আমাদের দুই পরিবারের সিদ্ধান্তের জন্য। দুই পরিবার মিলে আমার সাথে বিয়ে দিয়ে দিল, নাকি আমি ছিলাম আপনার উদ্দেশ্য? বিষাক্ত কথাগুলো বলে সাফওয়ান থামে। রাফিয়া ছলছল চোখে একবার সাফওয়ানের দিকে তাকায়, মাথা তুলে। তার চোখ জ্বালা করছে প্রচুর, চোখ ভরে উঠেছে, চক্ষুকোটর জলকোনায় টইটুম্বুর হলো। সাফওয়ানের কথাগুলো যেন বিষাক্ত সূচালো তীরের মতো এসে তার দেহ বিঁধেছে। রাফিয়া নিজেকে ধাতস্থ করার প্রয়াস চালিয়ে সাফওয়ানের উদ্দেশ্যে স্বগতোক্তি করে বলে, আপনি এসব কি বলছেন? আমি কেন আপনার ভাইয়াকে মারব বলুন? বিশ্বাস করুন, আপনি যা বলছেন তার কিছুই সত্যি না। আমি এসব কিছুই জানি না, কিছুই করিনি আমি। আপনার ভাইয়া তো আমার স্বামী ছিল, আমি কেন নিজের স্বামীকে মারতে যাব তো বলুন? আপনাকে এসব কথা কে বলেছে? আপনার ভাইয়া তো অসুস্থ ছিল, ওনার পেটে তো। রাফিয়া পুরো কথা বলার আগে সাফওয়ান রাফিয়াকে থামিয়ে দিয়ে বলে, একদম চুপ করুন, বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবেন না। এখন তো নানা এক্সকিউজ দিবেন আপনি, যা আমি শুনতে চাচ্ছি না। আপনি আমার চোখের সামনে থেকে যান এখন। আমার মাথা এখন গরম আছে। আপনাকে আমার সামনে এখন এখানে আর এক মুহূর্ত দেখলে আমি জানি না আমি রাগের বশে কি থেকে কি করে ফেলি। তাই আমার সামনে থেকে যান, একদম আমার চোখের সামনে আসবেন না। তবে ভাববেন না আপনার মতো খুনিকে আমি এত সহজে ছেড়ে দিব। আর যাই হোক, আমার ভাইয়ার খুনিকে এত সহজে তো আর ছাড়া যায় না। কথাগুলো বলে সাফওয়ান থামতে রাফিয়া কাঁদতে কাঁদতে বেলকনি থেকে রুমের মাঝে চলে আসে। সাফওয়ান বেলকনিতে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে সামনের দিকে চেয়ে আছে। সে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। সাফওয়ান রুমে এসে দেখতেই দেখে রাফিয়া ওয়াশরুম থেকে অজু করে বের হয়েছে। সাফওয়ানের সাথে চোখে চোখ পড়তেই রাফিয়া নিজের নজর ঘুরিয়ে ফেলে, দৃষ্টি অন্যদিকে নেয়। সাফওয়ান সেই দিকে তাকিয়ে কোনো প্রকার বাক্য ব্যয় না করে বাহির হয়ে যায় ঘর থেকে। রাফিয়া সাফওয়ানের যাওয়ার পানে তাকিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। সাফওয়ান তাকে ভুল বুঝেছে এটা মনে আসতেই যেন কান্নারা এসে দলা পাকাচ্ছে রাফিয়ার গলায়।
চোখের পানি মুছে জায়নামাজটা নিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে যায়। সকল কথা সকল অভিযোগ ব্যক্ত করে খোদার দরবারে পানাহ চাইতে থাকে শয়তানের প্ররোচনা থেকে। রাত 11:30 বাজে। সাফওয়ান তার বাবার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছে। নিজেই ড্রাইভিং করছে। অনুশোচনা এর গন্ধ যেন তার রন্ধ্রে রন্ধ্রে বয়ে বেড়াচ্ছে। রাফিয়া এর সাথে সে এমন ব্যবহার করতে চায়নি, কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি। ভেবেছিল শান্তভাবেই রাফিয়াকে সবকিছু জিজ্ঞেস করবে, কিন্তু রাফিয়া এর সামনে যেতেই আয়ানের বলার প্রতিটা কথা যেন কানের মধ্যে পুনরায় বাজছিল। কানের মধ্যে যেন পুনরায় বাজছিল রাফিয়া ভাইয়ার খুনি। ভাইয়াকে রাফিয়া মেরে ফেলেছে এসব মনে হতেই তো নিজে রাগ কন্ট্রোল করতে না পেরে রাফিয়াকে ওইভাবে বলে ফেলেছে। দুপুরে আয়ান যখন এসে বলেছিল, শেষ পর্যন্ত নিজের ভাইয়ার খুনিকে বিয়ে করলি তুই, কথাটা শুনতেই যেন সাফওয়ান থমকে গেছে। এসব কি বলছে আয়ান? বিশ্বাস করতে পারছে না। সাফওয়ান আয়ানকে বলে ওঠে, কি বলছিস কি তুই আয়ান? রাফিয়া কেন ভাইয়াকে খুন করতে যাবে? কেন তুই জানিস না? না, কারণ ভাইয়া যখন মারা গিয়েছিল তখন আমি সিঙ্গাপুর ছিলাম। ভাইয়া মারা যাওয়ার 3 মাস পরেই তো আমি বাড়িতে আসি। মা বলেছিল ভাইয়া অসুস্থ ছিল, এর বেশি কিছু তো আমি জানি না। আর ভাইয়ার মারা যাওয়া নিয়েও আমি কোনো কথা বলিনি, তাই কেউ বলেও নি। কিন্তু রাফিয়া যে ভাইয়াকে খুন করেছে সেটা তুই জানলি কিভাবে? সাফওয়ানের কথাতে তাল মিলিয়ে নয়ন বলে ওঠে, হ্যাঁ, রাফিয়া ভাবি যে খুনি তা তুই কিভাবে জানিস? আয়ান তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, আমাকে জিসান বলেছে। যেদিন সাইফ ভাইয়া মারা গিয়েছিল তার পরের দিনই তোকে আমি বারবার ফোন দিই। তোকে ফোনে না পেয়ে আমি তোর ফুফাতো ভাই জিসানকে ফোন দিই, আর জিসানকে ফোন দিয়ে তোর খবর জিজ্ঞেস করতেই জিসান বলে বড় ভাইয়া মারা গেছে, তাই তুই আপসেট হয়ে আছিস, হয়তো ফোন ভাইব্রেট করে রেখেছিস। আমি যখন আবার জিসানকে জিজ্ঞেস করি ভাইয়া কিভাবে মারা গিয়েছে, জিসান আমার প্রশ্ন এর প্রতি উত্তরে বলেছিল রাফিয়া ভাবি নাকি ভাইয়াকে মেরে ফেলেছে। আমি জিসানের মুখে রাফিয়া ভাবির কথা শুনে অবাক হয়ে গিয়েছিলাম। তবুও নিজেকে ধাতস্থ করে জিসানকে ফের প্রশ্ন করি, কিন্তু রাফিয়া ভাবি কেন ভাইয়াকে মারতে যাবে? ও পুনরায় বলেছিল ভাইয়ার সাথে ভাবির কিছু নিয়ে রাগারাগি হয়েছিল, আর রাগারাগির বিষয় ছিল ভাবির নাকি বিয়ের পরও কোথাও রিলেশন ছিল, তা নিয়েই ভাইয়া ভাবির সাথে রাগারাগি করেছিল। আর তাতেই ভাবির রাগের বশে পরের দিন ভাইয়াকে কোনো ভুল ওষুধ খাইয়ে অসুস্থ করে ফেলে। এরপর হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারদের দ্বারা ভাইয়াকে মেরে ফেলে। বিশ্বাস কর দোস্ত, জিসানের মুখে পুরো কথাগুলো শুনে আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। রাফিয়া ভেবে যে এমন কিছু করবে তা আমার ধারণাতে ছিল না। একবার মন বলেছিল জিসান হয়তো মিথ্যা বলছে, পরক্ষণে মন আবার বলে উঠেছে তোর ফুফাতো ভাইয়ের কথাগুলো বিশ্বাস না করলেও জিসান তো আর মিথ্যা বলবে না, তাই নিমিষেই ওর কথা বিশ্বাস করে নিয়েছি। সাথে এটাও মেনে নিয়েছি রাফিয়া ভাবি সাইফ ভাইয়াকে খুন করেছে, আর সেই নিজের ভাইয়ের খুনিকে তুই বিয়ে করেছিস। আয়নের কথাগুলো শুনে সাফওয়ান পুরোপুরি স্তম্ভিত হয়ে গেছে। সে নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছে না। রাফিয়া খুনি? না, আর ভাবা যাচ্ছে না। দুপুরের কথাগুলো মনে পড়তেই সাফওয়ান তপ্ত নিঃশ্বাস ফেলে। তার খারাপ লাগছে, অনুশোচনা ঘিরে ধরেছে, অনুতপ্ত হচ্ছে সে। শেষে কিনা সেও শয়তানের প্ররোচনায় জড়িয়ে গেল এক মুহূর্তের জন্য। ফ্রন্ট সিটে পড়ে থাকা ফাইলটার দিকে তাকিয়ে আরও একবার অনুশোচনা এর নিঃশ্বাস ত্যাগ করে। হঠাৎ ফোনটা বেজে উঠতেই সাফওয়ান ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরানোয় মনোযোগ দিয়ে বাম হাতে প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে দেখে জিসান নামটা স্ক্রিনে জলজল করে জ্বলছে। সাফওয়ান তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি রেখা টেনে ফোনটা রিসিভ করে। অপর পাশে জিসানের কথাগুলো শুনে রাস্তার পাশেই গাড়িটা ব্রেক করে দাঁড়ায়। রাগ আরও একবার উঠতে চাইলেও নিজেকে কন্ট্রোল করে। জিসানের সব কথা শুনে আবার বাসার পথ ধরে যাওয়ার। আমার ভাইয়ার মৃত্যুর পেছনে আপনারও হাত আছে, তাই না মাহফুজ আঙ্কেল? ডাক্তার মাহফুজের সামনে বসে কথাটা বলে ওঠে সাফওয়ান। ডাক্তার মাহফুজ তাদের পরিচিত ডাক্তার। সাইফের মৃত্যুর সময় সাইফকে ডাক্তার মাহফুজের হসপিটালে আনা হয়েছিল, তাই সাফওয়ান ডাক্তার মাহফুজের কাছে এসেছে তার ভাই সাইফকে মেরে ফেলার কারণ জানতে। যতই পরিচিত মানুষ হোক না কেন, টাকার লোভ কেউই সামলাতে পারে না। হয়তো রাফিয়াও ডাক্তার মাহফুজকে টাকার লোভ দেখিয়ে সাইফকে মেরে ফেলেছে, এটাই সাফওয়ানের ধারণা। ডাক্তার মাহফুজ সাফওয়ানের মুখে এহেন কথা শুনে বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলে। অবাক হয়ে জিজ্ঞেস করে, কি বলছো কি সাফওয়ান? আমি কেন মারতে যাব সাইফকে? রাফিয়ার থেকে কত টাকা নিয়েছেন আমার ভাইয়াকে মারার জন্য? সাফওয়ানের মুখোচ্চারিত কথায় এবার বেশ অনেকটাই অবাক হয়ে গেলেন ডাক্তার মাহফুজ। তিনি সাফওয়ানের দিকে অবাক নেত্র নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। উনি হয়তো সাফওয়ানের বলা কথাগুলো বোধগম্য করতে পারছে না। নিজের মাথায় আরও বেশি প্রেশার না দিয়ে সাফওয়ানকে আবার বলে ওঠে, সত্যি কথা বলতে তোমার কোনো কথাই আমি ঠিকভাবে বুঝতে পারছি না সাফওয়ান। কিসের সাইফকে মেরে ফেললাম আর কিসের রাফিয়া এর থেকে টাকা নিলাম, কিছুই আমার মাথায় ঢুকছে না। সাফওয়ান এবার তার হাতে থাকা সাইফের অসুস্থ থাকাকালীন প্রেসক্রিপশন রিপোর্ট ফাইলটা ডাক্তার মাহফুজের দিকে এগিয়ে ধরে। ফাইলের পৃষ্ঠা উল্টিয়ে ডাক্তার মাহফুজকে দেখিয়ে বলে, ভাইয়াকে এই ঔষধগুলো তো আপনিই দিয়েছিলেন, তাই না আঙ্কেল? হ্যাঁ। আমার ভাইয়ার অসুস্থতা কী ছিল? সাইফের পেটে তো টিউমার হয়েছিল,
তাই তো ও মারা গিয়েছিল। এর সত্যতা কতটুকু? মানে আমার ভাইয়ের যে পেটে টিউমার ছিল সেটার সত্যতা কতটুকু সেটাই জানতে চাইছি। সাফওয়ানের কথায় ডাক্তার মাহফুজ কিছুক্ষণ চুপ করে থাকে। কিছুক্ষণ সময় গড়াতেই তিনি সাফওয়ানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, সাইফের রিপোর্টগুলো দাও সাফওয়ান, এসো তোমাকে আমি দেখাচ্ছি। সাফওয়ান রিপোর্টগুলো ডাক্তার মাহফুজের হাতে তুলে দেয়। ডাক্তার মাহফুজ রিপোর্টগুলো হাতে নিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে দেখে সাফওয়ানের উদ্দেশ্যে বুঝিয়ে বলে, শোনো সাফওয়ান, আমি জানি না তুমি কেন হঠাৎ সাইফের মৃত্যুর পেছনে আমাকে দায়ী করছো এবং কেন বলছো আমি রাফিয়া এর থেকে টাকা নিয়েছি সাইফকে মারার জন্য। তবে আমি যা বলছি সত্যি বলছি। উপরে এক আল্লাহ বসে আছে, তিনি দেখছেন আমি সত্যি নাকি মিথ্যা বলছি। মিথ্যে বলে তিনি তো আছেনই, তিনি আমার বিচার করার জন্য, শাস্তি দেওয়ার জন্য আছেন। সাইফের পেটের বাম পাশে ছোট্ট আকারের একটা টিউমার ছিল। এটা পেটে ব্যথা সৃষ্টি করত, কিন্তু সাইফ সেটাকে এতটা গুরুত্ব দেয়নি। ভেবেছিল গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে হয়তো পেট ব্যথা হচ্ছে, এই জন্য সে এটা আমলে না নিয়ে গ্যাস্ট্রিকের ওষুধ খেত। ডাক্তারের কাছেও যায়নি সাইফ। টিউমারটা আস্তে আস্তে ওর পেটের মাঝে বড় আকার ধারণ করে। এরপর থেকেই ওর ঘন ঘন বমি হতো, পেটের ব্যথা তীব্র থেকে তীব্রতর হতো। হঠাৎ করে যখন একদিন রাতে আনুমানিক 9টা সাড়ে 9টার দিকে সাইফ আমার কাছে আসে, অসুস্থতা নিয়ে আমাকে বলে, মনের সন্দেহ জায়গায় আমি ওর চেক আপ করি, ওকে কিছু টেস্ট করতে দিই। ওকে বলেছিলাম পরের দিন সকালে কিংবা দুপুরে এসে রিপোর্ট নিয়ে যেতে, কিন্তু সাইফ পরের দিন আসেনি। সাইফের রিপোর্ট আসার পর কি দেখতে পেয়েছে জানো? সাইফের পেটে টিউমার, এবং যা এখন তার পুরো পেটে ছড়িয়ে পড়েছে। কিন্তু সাইফ জানতো না সাইফ সাধারণ গ্যাস্ট্রিক ব্যথা বলে গুরুত্ব দেয়নি। এর 3 দিন পরই আমজাদ, সাবিনা ভাবি আর রাফিয়া বৌমা মিলে দেখলাম সাইফকে নিয়ে হসপিটালে এসেছে। সাইফের তখন সেন্স নেই। অপারেশন থিয়েটারে সাইফকে ঢুকানো হয়, তবে অপারেশন শুরু করার আগেই সাইফ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সেদিন শুধু আমি, রাফিয়া বৌমা আর আমজাদকে বলেছিলাম সাইফের পেটে টিউমার ছিল। সাবিনা ভাবি জানতো সাইফের ঘুমের মধ্যে স্ট্রোক করেছে। যদিও বেশিরভাগ মানুষ 3 বারের সময় স্ট্রোক করলে মারা যায়, কিন্তু আল্লাহ যখন যার হায়াত নেয় তার মৃত্যু তো তখনই হয়। এসব বলেই সাবিনা ভাবিকে বুঝিয়েছিলাম। সাইফ মারা যাওয়ার 1 মাস পরেই সাবিনা ভাবিকে আসল সত্য জানানো হয়। সাইফের অসুস্থতার সিনড্রোম তোমার পরিবারের সবার চোখেই পড়েছিল, কিন্তু সাইফ অতটা গুরুত্ব না দেওয়ায় কেউই আর কিছু বলেনি। ভেবেছিল সত্যি হয়তো গ্যাস্ট্রিকের প্রবলেম। সাফওয়ান, তুমি চাইলে অন্য বড় কোনো ডাক্তারকেও আমার দেওয়া প্রেসক্রিপশনটা দেখাতে পারো, যদি আমার কথা বিশ্বাস না হয় তোমার। যদি অন্যান্য ডাক্তাররা বলে আমি কোনো ভুল ঔষধ দিয়ে সাইফকে মেরে ফেলেছি, আমি কথা দিচ্ছি আমি মেনে নেব আমি সাইফের মৃত্যুর জন্য দায়ী। আমি ভুল ঔষধ দিয়ে সাইফকে খুন করেছি, কিন্তু একটা কথা সত্যি যে আমি রাফিয়া এর থেকে কোনো টাকা নিইনি, আর না রাফিয়া সাইফের মৃত্যুর জন্য আমাকে কোনো টাকা অফার করেছিল। আমি তোমাকে শেষবার শুধু একটা কথাই বলবো, সাইফের মৃত্যুর পেছনে আমার বা রাফিয়ার কোনো হাত ছিল না। এখন বিশ্বাস করা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। আমি অপেক্ষায় থাকবো তোমার অনুশোচনা এর ন্যায় চোখের চাহনির জন্য, নয়তো তোমার ক্ষিপ্ত চোখের চাহনি আর সাথে পুলিশের। দেখা যাক নেক্সট টাইম তুমি কি নিয়ে এসে আমার অপেক্ষার অবসান ঘটাও। এতক্ষণে সম্পূর্ণ কথা বলে থামে ডাক্তার মাহফুজ। সাফওয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে ডাক্তার মাহফুজের দিকে তাকিয়ে আছে। কতক্ষণ মৌনতা নিয়ে বসে থেকে ডাক্তার মাহফুজের হাত থেকে সাইফের রিপোর্ট ফাইলটা নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসে। হসপিটাল থেকে বের হয়েই ডাইরেক্ট গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে পথ চলতে শুরু করে। মন একবার বলছে ডাক্তার মাহফুজের কথাগুলো বিশ্বাস করতে, ডাক্তার মাহফুজ সত্যি কথা বলছে। পরক্ষণেই মন আবার বলে ওঠে, আর যাই হোক জিসান তো আর মিথ্যা কথা বলতে পারে না। জিসান তার ফুফাতো ভাই কম, বন্ধু বেশি, দুজনেই প্রায় সেম এজের। সাফওয়ানের ফুফাতো ভাই 3 জন, তার মধ্যে জিসান মেজো। জিসানের বড় এবং ছোট ভাইয়ের তুলনায় তার মন মানসিকতা অনেক ভালো। জিসানের বড় ভাই শিয়ান আর জিসানের ছোট ভাই রিয়ান, দুইটার স্বভাব অনেকটা নিচু। দুজনেই রাফিয়াকে কয়েকবার ডিস্টার্ব করতে চেয়েছিল, ভাগ্যক্রমে আল্লাহ হেফাজত করেছিল তাকে। শিয়ান আর রিয়ান যদি এই কথাগুলো বলতো তাহলে কোনোদিন সাফওয়ান এই কথাগুলো বিশ্বাস করতো না। কিন্তু জিসান আর যাই হোক মিথ্যে বলবে না কাউকে নিয়েই, তাই না চাইতেও মন বলছে জিসানের কথা বিশ্বাস করতে, আবার বলছে রাফিয়াকে বিশ্বাস করতে। কিন্তু রাফিয়াকে বিশ্বাস করলে যে তার ভাইয়ার সাথে অন্যায় করা হয়ে যাবে, তার ভাইয়ার খুনিকে ছাড় দেওয়া হয়ে যাবে। এতক্ষণ থেকেই এসব ভেবে চলছে সাফওয়ান। দ্বিধা দ্বন্দ্বে আছে সে, কি করবে বুঝে উঠতে পারছে না। আজ সাইফের কথা বড্ড বেশি মনে পড়ছে তার। ভাইয়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়ও ভাইকে এক নজর দেখতে পারেনি সে, ভাইকে জড়িয়ে ধরতে পারেনি, এক মুহূর্তের জন্য খুনসুটিতে মেতে উঠতে পারেনি, হাসি দিয়ে ভাইয়ের মুষ্টিবদ্ধ হাতের সাথে নিজের মুষ্টিবদ্ধ হাতের পাঞ্চ করতে পারেনি। সাফওয়ান রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে, গাড়িটা রাস্তার কিনারায় দাঁড় করিয়ে রেখেছে। সামনের মাঠটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে আবার আকাশের দিকে তাকায়। সাফওয়ানের চোখের কার্নিশ বেয়ে 2 ফোঁটা পানি পড়ে। নিজেকে যেন হেল্পলেস লাগছে আজ নিজের কাছে। আকাশের দিকে তাকিয়ে সাফওয়ান বলে ওঠে,
আল্লাহ, আমি শয়তানের প্ররোচনায় জড়িয়ে গিয়েছিলাম, দ্বিতীয়বার যাতে আর আমি শয়তানের প্ররোচনায় না জড়াই। আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো, সবকিছু ঠিক করে দাও, আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও বলেই সাফওয়ানের চোখ নিচের দিকে নামিয়ে ফেলে। ভূমিতে 2 ফোঁটা পানি ঝরে পড়ে অক্ষি যুগল থেকে। ঘড়ির কাঁটা রাত 1টা ছুঁই ছুঁই করছে। টিকটিক শব্দ করে ঘড়ির কাঁটা বেজে চলেছে। নিস্তব্ধ রাতে শুনশান পরিবেশ। নীরব ঘরের আনাচে কানাচে যেন ঘড়ির কাঁটার টিকটিক শব্দটা পৌঁছে যাচ্ছে। বাইরে থেকে রাত জাগা পাখিদের ডাক আসছে। হিমশীতল বাতাস রয়েছে। মৃদুমন্দভাবে গাছের পাতাগুলো নড়ছে। অন্ধকার চাদরে ঘেরা রাতের আকাশ, তার মাঝে বাঁকা হেসে বসে আছে বাঁকা চাঁদের বুড়ি। তারারা মিটিমিটিভাবে জ্বলছে। মোট কথা ভালো লাগায় ছেয়ে যাওয়ার মতো স্নিগ্ধ মনোরম পরিবেশ। কিন্তু বেলকনিতে দাঁড়িয়ে থাকা রাফিয়ার মনে এই স্নিগ্ধ মনোরম স্নিগ্ধতা ছড়িয়ে দিতে পারেনি, মনটাকে স্নিগ্ধ করে তুলতে পারেনি। সাফওয়ান এখনও বাসায় আসেনি। সেই কখন থেকে সাফওয়ানের আসার অপেক্ষায় রাত জেগে বসে আছে রাফিয়া। সাফওয়ানের আসার কোনো নামগন্ধ নেই। রাফিয়া বেলকনি থেকে ঘরের ভেতরে এসে আরেকবার ঘড়ির দিকে তাকায়। দেখে 1টা 5 বাজে। তপ্ত নিঃশ্বাস ছেড়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। ড্রয়িং রুমের সোফার ওপর রাফিয়া বসে আছে। চোখে তার ঘুম নেই। একে তো সাফওয়ান তাকে সাইফের খুনি ভেবে রেগে বাসা থেকে বের হয়ে গেছে, এখন আবার এখনও বাসায় আসছে না সাফওয়ান। এদিকে রাত বেড়ে চলেছে। রাফিয়া চোখ দুটো বন্ধ করে সোফায় মাথাটা হেলিয়ে দেয়। হঠাৎ কারো হাঁটার শব্দ পেতেই রাফিয়া চট করে চোখ খুলে দরজার দিকে তাকায়। কিন্তু না, দরজা তো বন্ধই আছে। শব্দটা আরও দৃঢ়ভাবে কানে এসে লাগতেই রাফিয়া শব্দ এর উৎস খুঁজে সেদিকে তাকাতেই দেখে সাবিনা সিঁড়ি বেয়ে নিচে নামছে, হাতে ওয়াটার বোতল। রাফিয়া সাবিনাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে যায়। সাবিনাও এতক্ষণে রাফিয়াকে দেখল। রাফিয়া এর কাছে এসে অবাক নেত্রে তাকিয়ে রাফিয়ার উদ্দেশ্যে বলে ওঠে, তুই এখনো জেগে আছিস কেন মা? ঘুমাসনি যে? রাফিয়া কি বলবে ভেবে পাচ্ছে না। সত্যিটা কি বলে দেবে? রাফিয়ার ভাবনার মাঝেই সাবিনা আবার বলে ওঠে, বলছিস না যে? আসলে মা, আপনার ছেলে এখনো আসেনি, তাই বসে আছি। আর ঘুমও আসছে না। উনি আসলে দরজা খুলতে হবে তো। সাবিনা অবাক হয়ে বলে, সাফওয়ান এখনো বাসায় আসেনি? আমার কাছ থেকে সাইফের প্রেসক্রিপশন চেকআপ আর সব রিপোর্ট নিয়ে গেল, আজ হঠাৎ এসব নিল কেন? জানি না, হয়তো কোনো প্রয়োজন। আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন মা, উনি এসে যাবে এখনই। আসলেই আমি দরজা খুলে দেব। সাবিনা স্মিত হেসে রাফিয়া এর মুখে হাত ছুঁয়ে দিয়ে বলে, তুই যা গিয়ে ঘুমা, ওর কাছে এক্সট্রা চাবি আছে, ওটা দিয়ে দরজা খুলবে ও। আচ্ছা মা বলেই রাফিয়া ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। সাবিনা রাফিয়া এর যাওয়ার পানে তাকিয়ে কিছু একটা ভাবতেই রাফিয়াকে পেছন থেকে ডেকে উঠে বলে, রাফিয়া। রাফিয়া পেছনে ঘুরে তাকিয়ে বলে, জি মা বলুন। সাফওয়ানের সাথে তোর সব ঠিক আছে তো মা? সাবিনার কথায় রাফিয়া চুপ করে যায়। রাফিয়া এর চুপ করে থাকা দেখে সাবিনা নিজেই নিজেকে আহম্মক বলে রচিত করে। ছেলের বউকে এই প্রশ্ন করাটা তার উচিত হয়নি। তিনি কিছু বলতে যাবে রাফিয়াকে, তার আগেই রাফিয়া বলে ওঠে, ঠিক আছে মা, আচ্ছা তুই ঘরে যা, ঘুমা। সাবিনার কথা শেষ হতেই রাফিয়া ঘরে চলে যায়। রাফিয়া ঘরে গিয়ে ওয়াশরুম থেকে ওযু করে এসে তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়ায়। আল্লাহর কাছে কান্না করতে করতে চাইতে থাকে আল্লাহ যেন সব ঠিক করে দেয়, শয়তানের প্ররোচনার শিকার যাতে তাদের না হতে হয়। রাত 1টা 30 মিনিটে সাফওয়ান বাড়ি এসে এক্সট্রা চাবি দিয়ে মেইন ডোর খুলে বাসার ভিতরে ঢুকে সোজা নিজেদের ঘরের দিকে যায়। রুমে ঢুকেই দেখে রাফিয়া জায়নামাজে সিজদারত হয়ে কান্না করছে। সাফওয়ান সেদিকে তাকিয়ে যেন তার অনুশোচনা আরও বৃদ্ধি পেল। সাফওয়ান রাফিয়া এর দিক থেকে দৃষ্টি সরিয়ে কাবার্ড থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমের মধ্যে চলে যায় ফ্রেশ হতে। ওযু করে এসে সে নিজেও তাহাজ্জুদ নামাজ পড়তে দাঁড়িয়ে যায়। নামাজের মাঝে সাফওয়ান কান্না করে ওঠে, সিজদারত হয়েও কান্না করেও। নামাজে সালাম ফিরানোর পর হঠাৎ পাশে কারো ফুপানোর আওয়াজ শুনতে পেয়ে রাফিয়া সেদিকে তাকায়। পাশে তাকিয়ে দেখে সাফওয়ান সিজদারত হয়ে কান্না করছে। সাফওয়ানকে কান্না করতে দেখে রাফিয়া এর ভ্রূম কুঁচকে যায়। সাফওয়ান হঠাৎ এভাবে কান্না করছে কেন? সাফওয়ানকে সে আরও তাহাজ্জুদ নামাজ পড়তে দেখেছে, তবে এভাবে কখনো কান্না করতে দেখেনি। রাফিয়া কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার নিজের নামাজ পড়ায় মনোযোগ দেয়, আবার নামাজে দাঁড়ায়। রাত 2টা 30 বাজে। রাফিয়া নামাজ পড়ে উঠে গিয়ে জায়নামাজ ভাঁজ করে রেখে বিছানায় গিয়ে বসে মাথাটা নিচের দিকে রেখে হাজার কিছু ভেবে চলছে। সাফওয়ানের সাথে এক বিছানায় শুলে আবার সাফওয়ান রাগ করবে না তো? এখনও কি তাকে সাইফের খুনি ভাবছে? স্বাভাবিকভাবে কথা বলবে তো তার সাথে, নাকি সকালবেলার মতোই তাকে খুনি সম্বোধন করে রেগে কথা বলবে? এক আকাশ সমান অস্থিরতা বিরাজ করছে রাফিয়ার মধ্যে। সাফওয়ান এখনও নামাজ পড়ে ওঠেনি। রাফিয়া দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, সে কি শুয়ে যাবে নাকি সাফওয়ানের জন্য অপেক্ষা করবে? রাফিয়ার ভাবনার মাঝেই সাফওয়ানের নামাজ শেষ হয়। নামাজ শেষ করে জায়নামাজ রেখে রাফিয়ার দিকে তাকাতেই দেখে রাফিয়া বসে আছে নতমস্তক নিয়ে।
দুই হাত জ্বলছে। সাফওয়ান ভ্রু কুচকে রাফিয়ার দিকে তাকিয়ে ভাবছে রাফিয়া কি নিয়ে এত ভাবছে। সাফওয়ান ধীর পায়ে গিয়ে রাফিয়া এর সামনে এসে দাঁড়ায়। রাফিয়া এখনও সাফওয়ানকে খেয়াল করেনি। সাফওয়ান আলগোছে রাফিয়ার হাতটা ধরতেই রাফিয়া হকচকিয়ে যায়। বিস্ময় মাখা চক্ষু নিয়ে সাফওয়ানের দিকে তাকায়। সাফওয়ানের দৃষ্টিতে দৃষ্টি মিলায় রাফিয়া। সাফওয়ানের দুই চোখে স্পষ্ট অনুশোচনা দেখছে। কিন্তু কি নিয়ে সাফওয়ানের এত অনুশোচনা? তাকে যে খুনি বলেছে সেটা নিয়ে তো অনুশোচনা হওয়ার কথা না সাফওয়ানের। সে তো রাফিয়াকে এখনও খুনি ভেবে চলেছে। রাফিয়ার ভাবনার মাঝে সাফওয়ান রাফিয়ার উদ্দেশ্যে স্বগতোক্তি করে বলে ওঠে, রাফিয়া, আপনার সাথে আমার কিছু কথা আছে। রাফিয়া সাফওয়ানের কথার প্রত্যুত্তরে বলে ওঠে, জি বলুন। এখন না, আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ কাল সকালে বলবো। আপনি শুনবেন তো? জি ইনশাল্লাহ শুনবো। আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়ুন এখন। কোথায় ঘুমাবো? এত বড় বিছানায় নিশ্চয়ই আমি একা ঘুমাবো না রাফিয়া। না মানে আপনি তো আমার উপর রেগে আছেন, তাই আর কি ভাবছিলাম বিছানায় ঘুমালে যদি আবার রেগে যান। রাগটা শয়তানের প্রয়োজনে ছিল রাফিয়া। সেই সময়ের বিষয়টা নিয়ে আমি এখন আর কথা বলতে চাইছি না। আর রাগ করে আলাদা আলাদা বিছানায় শুয়ে শয়তানকে আমাদের মাঝে আনার মতো নির্বোধ আমি না রাফিয়া, তাই শুয়ে পড়ুন। জি আচ্ছা বলেই রাফিয়া একপাশে শুয়ে পড়ে। সাফওয়ান ঘরের বাতি নিভিয়ে ড্রিম লাইট দিয়ে এসে নিজেও শুয়ে পড়ে। মাথায় চলছে সাফওয়ানের হাজার রকম চিন্তা। নিজের আপন মানুষগুলো কিভাবে এটা করতে পারলো তা যেন এখনও তার বিশ্বাস হচ্ছে না। মানুষ এতটা খারাপ কি করে হতে পারে ভেবে পাচ্ছে না সাফওয়ান। আমাকে মিথ্যে কেন বলেছিলে মা? বলেছিলে সাইফ ভাইয়াকে রাফিয়া ভাবি খুন করেছে। আচমকা জিসানের মুখে এহেন কথা শুনে চমকে যায় মনিরা। ভয়ে মনিরা এর বুক কাঁপতে থাকে। ভয়টা অন্য কিছু নিয়ে নয়, ভয়টা হচ্ছে তার ছেলে যে সত্যটা জেনে গেছে, এই সত্য জেনে যদি তার ছেলে তার সাথে সম্পর্ক ছিন্ন করে। মনিরা যখন নিজের ভাবনার জগতে মগ্ন, জিসান তখন তার মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। জিসান আর তার মাকে নীরব থাকতে দেখে আবার বলে ওঠে, কি হলো বলো মা, কেন মিথ্যে বলে অন্যের সংসার ভাঙতে চেয়েছিলে? জিসানের কথায় মনিরা এবার বেশ ফুঁসে উঠেছিল। চোখ মুখ কুঁচকে ফেলে চেঁচিয়ে বলে ওঠে, বেশ করেছি। রাফিয়া মেয়েটাকে কোনো কালেই আমার পছন্দ ছিল না। রাফিয়ার কারণে সাইফ তোর বড় বোন জেরিনকে বিয়ে করেনি। ওকে আমি কত করে বলেছিলাম জেরিন ওকে পছন্দ করে, জেরিনকে বিয়ে করতে। আর ও কি করেছে? ওই কালো মেয়েটাকে বিয়ে করে নিয়েছে। ওই মেয়ের জন্য সাইফ একবার সিয়ানকে থাপ্পড় পর্যন্ত মেরেছিল। কিছু ভুলে যাইনি আমি। রাফিয়ার জন্য এত কিছু হওয়ার পর দেখলাম তুই রাফিয়াকে অধিক বেশি সম্মান দিচ্ছিস, তো নিজের ভাই বোনের দিকে ভাবিসনি, দেখিসনি। এসব দেখে রাগ যেন আমার আরো মাথাচাড়া দিয়ে উঠেছিল। এর মধ্যে হঠাৎ করে সাইফ মারা যায়। সাইফ মারা যাওয়ার পরদিনই তুই সিঙ্গাপুর থেকে ফোন করেছিলি আমাকে। আমি জানি তুই আর সাফওয়ান একসাথে থাকিস সিঙ্গাপুরে, তাই তোর কাছে নিজের মন গড়া বানিয়ে বানিয়ে এত কিছু বলেছিলাম। রাফিয়াকে সাইফের খুনি বানিয়ে বলেছিলাম তোর কাছে। আমি ভেবেছিলাম তুই সাফওয়ানকে সবকিছু বলবি, আর সাফওয়ান রাফিয়াকে সত্যি সত্যি সাইফের খুনি ভেবে বাসা থেকে বের করে দিবে। কিন্তু আমার ভাবনাকে তুই পুরো জলে ডুবিয়ে দিয়েছিলি। তুই সাফওয়ানকে কিছুই বলিসনি। সাফওয়ান ও রাফিয়াকে বাড়ি থেকে বের করে দেয়নি। উল্টো 3 মাস পরে বাড়িতে এসে কয়েক মাস পরেই ওই কালো রাফিয়া মেয়েটাকে বিয়ে করে নেয়। এই সাফওয়ানকেও আমি কত বলেছি তোর বোন শিরিনকে বিয়ে করতে, কিন্তু বিপরীতে যতবারই সাফওয়ান আমাকে মুখের উপর কথা শুনিয়ে দিয়েছে, সাইফ সাফওয়ানের মতো কড়া কড়া কথা না শোনালেও ও উঠানোর মাথায় যা বলতো তা অপমানের চাইতে কম কিছু না। আর ওর বউটাকেও কিছু বলা যেত না, সাথে সাথে উত্তর দিত কথার। ওরা 3 জন আমাকে কম অপমান করেনি, আর করেছে তো ওই রাফিয়া মেয়েটার জন্যই। তাই ওকে বাড়ি থেকে বের করার জন্য সাইফের মৃত্যুতে সাথে সাথে ওকে ফাঁসানোর প্ল্যান করেছিলাম, কিন্তু সবকিছুতে ঘেটে ঘ হয়ে গিয়েছে। কথাগুলো বলেই থামে মনিরা। জিসান তার মা এর দিকে তাকিয়ে আছে। সে বিশ্বাস করতে পারছে না তার সামনে বসে থাকা মহিলাটা তার জন্মদাত্রী মাতা। তার মা যে এত নিচুটা স্বভাবের, সে এটা বিশ্বাসই করতে পারছে না। হিংসা মানুষকে কতটা নিচে নামাতে পারে সেটা হয়তো জিসান তার মাকে না দেখলে বুঝতে কিংবা জানতে পারত না। জিসানের চোখ জ্বলে ওঠে তার মায়ের এসব নিচু কাজের কথা শুনে। তবুও নিজেকে ধাতস্থ করে মনিরা এর উদ্দেশ্যে বলে ওঠে, এতটা নিচু কাজ তুমি কিভাবে করতে পারলে? এতটা হিংসা কেন তোমার রাফিয়া ভাবিকে নিয়ে? ওর কারণে আমি জেরিনকে কাঁদতে দেখেছি। ওর কারণে সাইফ জেরিনকে বিয়ে করেনি। ওর কারণে সাইফ শিয়ানকে মেরেছে। আর এসব কিছু দেখে ও জেনে আমি একজন মা হয়ে চুপ করে থাকবো? এতটা ভালো আমি নই। কষ্ট হলেও বলতে বাধ্য হচ্ছি যে সত্যি তুমি একটুখানিও ভালো না। তুমি যেন কি বলেছিলে, সাইফ ভাইয়া শিয়ান ভাইয়াকে মেরেছিল। সেখানে মারারও যথেষ্ট কারণ আছে, তুমি তো জানো। একজন স্বামীর কাছে যদি তার স্ত্রীকে নিয়ে কেউ বাজে কথা বলে, সেখানে যে কোনো স্বামীরই রাগ ওঠাটা অস্বাভাবিক না। সাইফ ভাইয়া তো শুধু থাপ্পড় মেরেছিল শিয়ান ভাইয়াকে। উচিত ছিল তো মেরে ফেলার, নয়তো শিয়ান ভাইয়া এর চোখ দুটো উপড়ে ফেলার, যাতে কারো বইয়ের দিকে বাজে নজরে না তাকাতে পারে।
আর তুমি একজন মা হয়ে ছেলের বাজে কাজটাকে প্রশ্রয় দিচ্ছ? জবাব নেই তোমার? আর সাইব ভাইয়া সবসময় জেরিন আপুকে ছোট বোন মনে করে এর নজরেই দেখে, আর সেখানে কিনা তুমি এসব ভাবছো? জেরিন আপু আর শিরিন যেভাবে বেপর্দাভাবে চলে, এতে সাইব ভাইয়া আর সাফওয়ান অন্তত কোনোদিন তাকে বিয়ের জন্য রাজি হতো না। সেটা তোমাকে আগেই তারা বলেছিল। এমনকি তারা এটাও বলেছে তোমাকে, তারা দুজনেই শিরিন আর জেরিন আপুকে নিজেদের বোনের মতো মনে করে, তাই বিয়ে করা সম্ভব না। আর তুমি তাদেরই না করাতে ক্ষোভ জমিয়ে রেখে রাফিয়া ভাবির ওপর একটা মিথ্যে অ্যালিগেশন দিলে, সাইব ভাইয়ার মৃত্যুর সাথে জড়ালে। মৃত্যু নিয়ে কেউ মিথ্যা বলে মা? তোমার বুক কাঁপেনি কারো মৃত্যু নিয়ে এত বড় মিথ্যা বলতে? কথাগুলো বলেই তপ্ত নিঃশ্বাস ছাড়ে জিসান। চোখে তার পানি চিকচিক করছে। তার বিশ্বাস করতে যেন কষ্ট হচ্ছে তার মা এত সব কিছুর পেছনে আছে। জিসান মনিরা এর সামনে থেকে উঠে যায়। কিছু দূর যাওয়ার পর আবার ফিরে এসে বলে, তোমাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না মা। অন্তত যতদিন না তুমি সঠিক পথে আসছো ততদিন পর্যন্ত তুমি আমার কাছে একজন মিথ্যাবাদী মা হয়ে থাকবে। বলেই জিসান আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে থেকে বেরিয়ে আসে। বের হই ফোন বের করে সাফওয়ানকে ফোন দেয়, আর সাফওয়ানকে ফোন করে এতক্ষণে বলা সবকিছু বলে। যেদিন আয়ান সাফওয়ানকে রাফিয়া সাইফের খুনির কথাগুলো বলেছিল, সেদিন রাতে সাফওয়ান বাসায় গিয়ে তো রাফিয়ার সাথে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে আসে। বের হওয়ার আগে সাবিনার রুমে যায়। সাবিনার থেকে ইনিয়ে বিনিয়ে কথা বলে সাইফের রিপোর্ট প্রেসক্রিপশনের ফাইলটা ডাক্তার মাহফুজের কাছে যাওয়ার জন্য রওনা হয়। যাওয়ার পথে জিসানকে ফোন করে আয়ানের বলা কথাগুলো পুনরায় জিজ্ঞেস করে। সাফওয়ান জিসানকে কথাগুলো জিজ্ঞেস করতেই জিসান বলে কথাগুলো তাকে সাইফের মৃত্যুর পরের দিন মনিরা তাকে ফোন করে বলেছে। মনিরা জিসানকে কথাগুলো বলেছে জানতেই সাফওয়ান জিসানকে বলে, ফুপুকে এখনই পুনরায় সামনে বসিয়ে সবকিছু জিজ্ঞেস করো। আমার কেন যেন মনে হচ্ছে উনি সত্যি বলছেন না। সাফওয়ানের এই কথা শোনার পর জিসানের নিজের মা এর ঘরের দিকে পা বাড়ায় সবকিছু জিজ্ঞেস করতে। আর সাফওয়ান যায় ডাক্তার মাহফুজের কাছে। যেহেতু তখনও সাফওয়ান জানে না কে দোষী, তাই মনে সন্দেহ রেখেই ডাক্তার মাহফুজকে কথাগুলো বলে। ডাক্তার মাহফুজের সাথে কথা বলে হসপিটাল থেকে বের হয়ে সাফওয়ান যখন ড্রাইভ করে বাসায় যাচ্ছিল, ঠিক তখনই জিসান ফোন দেয় সাফওয়ানকে। আর সাফওয়ান ফোন রিসিভ করে কানে ধরতেই জিসান সাফওয়ানকে বলে, সাফওয়ানের ধারণাই সত্যি। মনিরা সাইফের মৃত্যুর সাথে রাফিয়াকে জড়িয়ে খুনি বানিয়েছে। মিথ্যা বলেছিল জিসানকে, আর চেয়েছিল রাফিয়াকে সাফওয়ানের বাড়ি থেকে বের করতে। আর জিসানের মুখে এসব কথা শোনার পর সাফওয়ানের রঞ্চে রঞ্চে যেন অনুশোচনা এসে ভর করে। বাইরে কিছুক্ষণ থেকে রাত 1:30 বাসায় পৌঁছে। চাকরি সূত্রে জিসান সিঙ্গাপুর থাকে 4 বছর। সাফওয়ান যখন চাকরির কারণে সিঙ্গাপুর যায় তখন জিসানের বাসায় গিয়ে ওঠে। আর সেটা জেনেই মনিরা জিসানের কাছে রাফিয়াকে মিথ্যে বলে। ভেবেছে সিঙ্গাপুর থেকে তো আর জিসান সত্যি জানতে পারবে না। সাফওয়ান বাড়ি আসার 3 মাস পরেই জিসান বাড়ি আসে। ততদিনে সাফওয়ান রাফিয়াকে বিয়ে করে নিয়েছে। সিঙ্গাপুর থাকাকালীন সাফওয়ানকে অনেকবার তার মায়ের বলা কথাগুলো বলতে চেয়েছিল, কিন্তু সাফওয়ানকে আপসেট দেখে আর বলেনি। নিজেও ভুলে গিয়েছিল পরে কথাগুলো। বাড়িতে এসে যখন জানতে পারল সাফওয়ান রাফিকে বিয়ে করেছে, তখনও জিসান একবার বলতে চেয়ে আর বলেনি। কি দরকার অতীত বলে অন্যের সংসার নষ্ট করার? কেউ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তার সামনে তার অতীতে না নিয়ে আসাটাই ভালো। তাই আর জিসান কথাগুলো বলেনি সাফওয়ানকে। বলা বাহুল্য জিসান নিজেও তার মায়ের কথাগুলো মন থেকে পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারেনি। তবুও মৃত্যু নিয়ে তো আর কেউ মিথ্যে বলবে না, এটা ভেবে জিসান না চাইতেও তার মায়ের কথাগুলো বিশ্বাস করে নিয়েছিল। একবার চেয়েছিল তার মামা মামিকে জিজ্ঞেস করতে কথাগুলো, কিন্তু আবার সাইফের মৃত্যুর কথা মনে করিয়ে দিয়ে সবার মনের কষ্টটাকে আবার জাগিয়ে তোলা এই ভেবে আর কাউকে জিজ্ঞেস করেনি জিসান। নিজের মধ্যেই রেখেছিল। পরে তো আয়ান ফোন দেয় আর শুধু আয়ানকে বলেছে সবকিছু, কিন্তু এটা তো আর তখন জানতো না তার মা মিথ্যে বলেছে তাকে। আর এই সবকিছু যখন জিসান সাফওয়ানকে বলেছিল, সাফওয়ান কি বলবে যেন নিজেও বুঝতে পারছে না। কিছু মিথ্যে কথার উপর ভিত্তি করে সত্যতা যাচাই না করে শয়তানের প্ররোচনায় পড়ে সে রাফিয়াকে কত কথা শুনিয়েছে। এজন্য অনুশোচনা যেন সাফওয়ানকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই তো সিদ্ধান্ত নিয়েছে বাসায় গিয়ে রাফিয়া এর থেকে ক্ষমা চেয়ে নিবে। রাফিয়া বসে কোরআন তেলাওয়াত করছে। ফজর নামাজ পড়েই রাফিয়া বসেছে কোরআন তেলাওয়াত করতে। সাফওয়ান মসজিদে গেছে, সাথে আমজাদ সাহেবও গেছে ফজরের সালাত আদায় করতে। বাইরে প্রকৃতিতে নিভু নিভু আলো ছড়িয়েছে। পাখিরা বের হয়েছে তাদের নিড় থেকে। কিচিরমিচির আওয়াজ তুলছে পাখিরা। নিজেদের ভাষায় চলছে কথোপকথন তাদের। আর এরকম পাখিদের কিচিরমিচির আওয়াজ সাথে কোরআন তেলাওয়াতের সুর যেন এক অন্যরকম মন মাতানোর স্নিগ্ধ মনোরম দৃশ্য। যে দৃশ্যটা রুমের দরজায় দাঁড়িয়ে চেয়ে থেকে উপভোগ করছে সাফওয়ান। 2 কি 3 মিনিট হবে সে এসেছে মসজিদ থেকে, আর এসেই রাফিয়াকে কোরআন তেলাওয়াত করতে দেখে দরজার সামনেই থমকে দাঁড়ায় সাফওয়ান।
উপভোগ করে তার স্ত্রী এর সুরেলা কণ্ঠের কুরআন তেলাওয়াত। সাফওয়ান রাফিয়ার দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে। হঠাৎ করে মনে পড়ে যায় গতকাল রাতে রাফিয়ার সাথে করা খারাপ ব্যবহারের কথা। অনুশোচনা এসে ভিড় জমায় আবার তার মাঝে। তাই তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে রুমের মধ্যে ঢুকে রাফিয়া সম্পূর্ণ মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত করছে। হঠাৎ এক জায়গায় এসে কোরআন তেলাওয়াতে রাফিয়া আটকে যায়। উচ্চারণ সঠিক হচ্ছে না, তাই রাফিয়া চুপ করে যায়। এমন সময় পাশ থেকে সাফওয়ান রাফিয়া যেখানে আটকে যায় সেখান থেকে তেলাওয়াত করে উঠে কোরআন। রাফিয়া শব্দের উৎস খুঁজে সেদিকে তাকাতেই দেখে সাফওয়ান কোরআন তেলাওয়াত করতে করতে রাফিয়ার দিকে এগিয়ে আসছে। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। সাফওয়ান এসে রাফিয়ার জায়নামাজের পাশে আরেকটা জায়নামাজ বিছিয়ে নেয়। রাফিয়া এর পাশে বসে রাফিয়ার কাঁধে মাথা রেখে রাফিয়ার হাত থেকে কোরআন মজিদ নিয়ে নিজে তেলাওয়াত করতে থাকে। রাফিয়া চুপ করে সাফওয়ানের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছে। সাফওয়ান কোরআন তেলাওয়াত করা শেষ করে কোরআন মাজিদের এক পাশে রেখে রাফিয়ার কোলে মাথা রাখে। হঠাৎ করে কোলে সাফওয়ান মাথা রাখাতে রাফিয়া হকচকিয়ে যায়। হতবিহ্বল চেহারা নিয়ে তাকিয়ে থাকে সাফওয়ানের দিকে। সাফওয়ান রাফিয়া এর দৃষ্টিতে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। এক পাশ হয়ে শুয়ে পড়ে। রাফিয়া এর পেট জড়িয়ে ধরে রাফিয়ার পেটে মুখ গুজে শুয়ে থাকে। হঠাৎ সাফওয়ানের এহেন কাজে রাফিয়া চমকে যায়। মৃদু শিহরণ বয়ে যায় তার অঙ্গে, কম্পিত হয় রঞ্চে রঞ্চে। তবুও নিজেকে স্বাভাবিক রাখার প্রয়াস চালায় রাফিয়া। হঠাৎ সাফওয়ানের শরীর মৃদু কম্পন হতে দেখেই রাফিয়া অবাক হয়, হকচকিয়ে যায়। ফোঁপানো কান্নার আওয়াজ পায় রাফিয়া। তবে কি সাফওয়ান কাঁদছে? কিন্তু সাফওয়ান হঠাৎ এভাবে কাঁদছে কেন বুঝে আসছে না রাফিয়ার। সাফওয়ানের কি শরীর খারাপ বা মাথা ব্যথা করছে সেজন্যই কাঁদছে সাফওয়ান? এসবই ভেবে চলেছে রাফিয়া। রাফিয়া এর ভাবনার মাঝে সাফওয়ান ফুপিয়ে ফুপিয়ে কান্না করে বলে ওঠে, আমি যদি আমার অর্ধাঙ্গিনীর কাছে আমার ভুলের জন্য ক্ষমা চাই, তিনি কি আমাকে ক্ষমা করবেন? সাফওয়ানের কথায় রাফিয়া অবাক হয়ে বলে ওঠে, মানে কিসের জন্য? গতকাল রাতে আমি আমার জীবনসঙ্গীকে ভুল বুঝে অনেকগুলো কথা শুনিয়েছি। এতে তিনি মনে কষ্ট পেয়েছে আমি জানি, তাই আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি। তিনি কি আমাকে ক্ষমা করবেন? রাফিয়া কিছুক্ষণ সাফওয়ানের দিকে তাকিয়ে থেকে নিশ্চুপ হয়ে কি বলবে ভেবে পাচ্ছে না। তবুও নিজেকে ধাতস্থ করে সাফওয়ানের উদ্দেশ্যে বলে ওঠে, জি, আপনার অর্ধাঙ্গিনী তার স্বামীকে ক্ষমা করে দিয়েছে। আর যেখানে স্বামী নিজের ভুল বুঝে ক্ষমা চেয়েছে, অনুশোচনা জেগেছে তার মাঝে তার ভুলের জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার অর্ধাঙ্গিনী কি তার স্বামীর ওপর রাগ করে ক্ষমা না করে থাকতে পারে বলুন? বলেই রাফিয়া স্মিত হাসে। রাফিয়ার সাথে সাফওয়ানও স্মিত হাসে। সাফওয়ান রাফিয়ার হাসি মুখের দিকে তাকিয়ে আছে আর আনমনে মনে মনে বলে ওঠে, প্রিয়তমা স্ত্রী, আপনি যতই হাসুন না কেন, আমি জানি আপনি আমার উপর রেখেনি এবং ক্ষমাও করে দিয়েছেন, কিন্তু অভিমানটা ঠিকই জমে আছে আড়ালে। ইনশাআল্লাহ এই অভিমান আমি সারাবো। বলেই সাফওয়ান রাফিয়া এর হাতের উল্টো পিঠের ঠোঁটের ছোঁয়া দিয়ে মুচকি হাসি দিয়ে তাকায় রাফিয়ার দিকে। সাফওয়ানের মুচকি হাসির বিপরীতে রাফিয়াও মুচকি হাসি উপহার দেয় সাফওয়ানকে। এই হাসির পেছনে লুকায়িত অভিমানটা যেন সাফওয়ান ঠিকই বুঝতে পারছে। আর যাই হোক, ভুল করে হলেও খুনির অপবাদটা দেওয়াও যে মনের কোণে অভিমানের দাগ কাটে, ঠিক তেমনি রাগ মুছে গেলেও অভিমানের দাগ কেটে গেছে রাফিয়ার মনে। তাই তো নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে সাফওয়ানের মুখের দিকে। দুইজনের দৃষ্টি একে অপরের ওপর নিবদ্ধ। সাফওয়ানদের বাসায় আজ জনসমাগম অবস্থা। রাফিয়া এর বাবা মা আর রাফিয়ার মামা এসেছে সাফওয়ানের বাসায়। রাফিয়া এর মামাতো বোন সুবর্ণার বিয়ে আর 2 দিন পরেই, তাই রাফিয়া এর মামা রাফিয়া এর মা বাবাকে নিয়ে সাফওয়ানদের বাড়ি এসেছে দাওয়াত দিতে। সাফওয়ানের পুরো ফ্যামিলিকে দাওয়াত দিতে এসেছে। রাফিয়ার শ্বশুর বাবা আর মামা বসে ড্রয়িং রুমে বসে কথা বলছে, আর রাফিয়ার মা আর শাশুড়ি ভেতরের রুমে বসে কথা বলছে। রাফিয়া আর চম্পা নাস্তার ব্যবস্থা করছে কিচেন রুমে। ড্রয়িং রুমে 3 পুরুষের কথা বলার মাঝেই রাফিয়া আর মামা রাফিয়ার শ্বশুর আমজাদ সাহেবের উদ্দেশ্যে বলে ওঠে, ভাই সাহেব, এতক্ষণ তো অনেক কথাই হলো, এবার তবে আসল কথা বলি। ইনশাআল্লাহ আগামী 2 দিন পরেই আমার বড় মেয়ে সুবর্ণার বিয়ে, তাই আমি চাচ্ছি আপনারা পুরো পরিবার যাতে সেখানে উপস্থিত থাকেন। আপনারা সবাই আসলে আমি খুশি হব। আমি ঘটা করে বিয়ের আয়োজন করব না, কিছু আত্মীয় স্বজন আর ছেলেপক্ষে উপস্থিত থাকবে। আশা করি আপনারা আসবেন। রাফিয়ার মামার কথার পৃষ্ঠে আমজাদ সাহেব কিছু বলতে যাবে এর আগেই রাফিয়া এসে তাদের সামনে টি টেবিলে নাস্তা রাখে। সবার দিকে তাকিয়ে মুচকি হেসে আবার কিচেনের দিকে ফিরে যায়। চম্পা চায়ের কাপে চা ঢালছে। ঢালা শেষ হতেই রাফিয়া চায়ের ট্রে হাতে নিতে গেলে চম্পা বাধা দিয়ে বলে, ভাবি আমি নিয়ে যাই এটা। রাফিয়া না সূচক মাথা নাড়িয়ে বলে, ওখানে কে কে উপস্থিত আছে? চম্পা সহজ স্বীকারোক্তিতে বলে, খালুজান, আপনার বাবা আর আপনার মামা। তোর খালুজানকে ছোটবেলা থেকে দেখা দিচ্ছ? তুই ছোট থেকেই তো তোর শ্বশুর বাবাকে দেখা দিস। শ্বশুর বাবা তোকে মেয়ের মতো করে লালন পালন করে, তাই ওনার কথা বাদ দিলাম, কিন্তু আমার বাবা আর মামাকে দেখা দেওয়া কি জায়েজ তোর জন্য?
চম্পা রাফিয়ার কথায় মাথা নিচু করে নেয়, মিনমিনের স্বরে বলে ওঠে, না ভাবি, মাথায় রাখতে হবে কিন্তু এটা, তুই এখন যথেষ্ট বড়, তাই পর্দা করতে শুরু কর ঠিক মতো। এতটা খামখেয়ালিভাবে চলাফেরা করা বন্ধ কর, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আচ্ছা ভাবি, মনে থাকবো। বলেই মাথাটা নিচু করে নেয় চম্পা। রাফিয়া সেদিকে তাকিয়ে হেসে চম্পার মাথায় হাত বুলিয়ে দিয়ে চায়ের কাপ নিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। এদিকে রাফিয়ার মামার সাথে আমজাদ সাহেবের সব কথা ফাইনাল হয়ে গেছে। বেঁচে থাকলে ইনশাল্লাহ রাফিয়ার মামাতো বোন সুবর্ণার বিয়েতে আমজাদ সাহেব সবাইকে নিয়ে যাবে। আমজাদ সাহেব রাজি হওয়াতে রাফিয়ার মামা যেন খুশিতে আটখানা হয়ে গেল। রাফিয়ার শ্বশুরের সাথে ওনার সাথে জম্পেশ মিল আছে, দুজনেই খোশ গল্প করার লোক। তাই রাফিয়ার মামার কাছে রাফিয়ার শ্বশুরকে প্রথম থেকেই ওনার বেশ পছন্দ। একজন তো আছে নিজের মতো। রাফিয়া চায়ের ট্রে এনে তাদের সামনে রাখতেই তিনজনে 3 কাপ চা হাতে তুলে নিল। চায়ের থেকে উত্তপ্ত ধোঁয়া উঠছে, বাষ্প ছড়াচ্ছে। রাফিয়ার মামার আবার গরম গরম চা পান করার পছন্দ। ওনার ভাষ্যমতে ধোঁয়া ওঠা গরম চা যদি ফুঁ দিয়ে পান না করা যায় তাহলে তৃপ্তি পাওয়া যায় না। তাই গরম ধোঁয়া ওঠা চায়ের কাপে তিনি ফুঁ দিতে নিবে এমন সময় রাফিয়া বলে ওঠে, কি করছো কি মামা? চা পান করার মাঝপথে হঠাৎ রাফিয়ার বাধা পেয়ে রাফিয়ার মামা হকচকিয়ে যায়। বুঝতে না পেরে রাফিয়ার দিকে দৃষ্টি ফেলে রাফিয়াকে বলে, কি হয়েছে রে মা? চা ফু দিয়ে কেন পান করছো? ফু দিয়া না খেলে যে তৃপ্তি পায় না। বলেই তিনি হাসি হেসে দেন। রাফিয়া তপ্ত নিঃশ্বাস ফেলে তার মামার উদ্দেশ্যে স্বীকারোক্তি করে বলে, অতি শীঘ্রই এই অভ্যাস বদলাও মামা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন গরম খাবার না খেতে এবং খাবার যাতে ফু দিয়ে না খাওয়া হয়। তাছাড়াও সাইকোলজির মতে মানুষের নিঃশ্বাসে বিষ থাকে, আর মানুষ যখন কোনো খাবারে ফু দিয়ে খায় তখন তার খাবারে নিঃশ্বাসের বিষটা মিশে যায়, যা মানবদেহ এর জন্য ক্ষতিকর প্রভাব ফেলে। তাই সাইকোলজি ও গরম খাবার খেতে নিষেধ করেছে এবং খাবারে ফু দিতে নিষেধ করেছে। তবে সাইকোলজি এর আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা বলে গিয়েছে, পরেই বিজ্ঞান কথাটা বলেছে। তাই খাবার ফু দিয়ে খাবে না। আস্তে আস্তে অভ্যাস বদলাতে শুরু করো মামা। রাফিয়ার কথা শেষ হতেই রাফিয়ার মামা বলে ওঠে, ঠিক আছে রে মা, আমি চেষ্টা করব অভ্যাস বদলানোর জন্য। ছোটবেলা থেকে এই অভ্যাস তো, তাই এখনো রয়ে গেছে। আচ্ছা মামা, আজ থেকে শুরু করো অভ্যাস বদলানোর। বলে রাফিয়া তার মা আর শাশুড়ি এর রুমে চলে যায়। সেখানে চম্পা নাস্তা দিয়ে এসেছে। রাফিয়া আর চম্পা এসে তাদের সাথে খোশ গল্পে সামিল হলো। রাফিয়া তার শাশুড়ি এর পাশে বসে কথা বলছে। কথা বলতে বলতেই রাফিয়া সাবিনার কাঁধে মাথা এলিয়ে দেয়। সাবিনা রাফিয়ার দিকে তাকিয়ে স্মিত হেসে দেয়। রাফিয়ার মা এই দৃশ্য দেখে খুশি হয় বেশ। দ্বিতীয়বারও একই পরিবারে মেয়ের বিয়ে হয়েছে। মেয়ে যে সুখে আছে এই দৃশ্যটা দেখেই তিনি বুঝতে পারছেন। তিনি জানেন সাবিনা মানুষটা রাফিয়াকে নিজের মেয়ের মতোই ভালোবাসে, তাই তো সাইফের জন্য প্রস্তাব দিতেই রাজি হয়ে গিয়েছিল। সত্যি মেয়েটা আলহামদুলিল্লাহ সুখেই আছে। সাবিনা মেয়েটাকে পরের ঘরের মেয়ে ভাবেনি কখনো। বউ তুমি কথা কও, কও না কথা। তোমায় নিয়ে আমি বেঁধেছি ঘর, ভুলেছি ব্যথা। বউ তুমি। ইসলামিক গানটা গাইতে গাইতে কাবার্ড থেকে জামা কাপড় নিচ্ছিল সাফওয়ান। মাত্রই অফিস থেকে এসেছে। এসেই ফ্রেশ হওয়ার জন্য কাবার্ড থেকে জামা কাপড় নিচ্ছিল আর ইসলামী গানটা গাচ্ছিল। জামা কাপড় নিয়ে কাবার্ড বন্ধ করে পেছনের দিকে তাকাতেই দেখে রাফিয়া তার দিকে জহুরির চোখ নিয়ে তাকিয়ে আছে। হঠাৎ রাফিয়া এরকম দৃষ্টি নিজের দিকে থতমত খেয়ে যায় সাফওয়ান। সে রাফিয়ার দিকে তাকিয়ে দেখে রাফিয়া এখনও তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফিয়া এক নজরে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ানের কেমন জানি লজ্জা লজ্জা লাগলো। লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। এদিকে সাফওয়ানকে লজ্জা পেয়ে মুখ নিচের দিকে করে ফেলতে দেখে অবাক হয়ে যায় রাফিয়া। আরেকটু ভালো করে দৃষ্টি ফেলতেই দেখে সাফওয়ান মেয়েদের মতো ব্লাশিং করছে। এটা দেখে রাফিয়া পুরো আহাম্মক হয়ে গেল। সাফওয়ান আরেকবার মাথা তুলে তাকায় রাফিয়ার দিকে। রাফিয়াকে আগের ন্যায় থাকতে দেখে সাফওয়ান পাশ কাটিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। সেদিকে তাকিয়ে রাফিয়া হেসে ওঠে। হাসতে হাসতে রাফিয়া বলে ওঠে, আপনার সামনে অভিমানের অভিনয় করা দেখছি কষ্টসাধ্য হয়ে পড়বে। আপনার এসব কাণ্ড দেখেই তো আমার পেট ফেটে হাসি আসে। ছেলেরাও মেয়েদের মতো ব্লাশিং করে, আপনাকে না দেখলে বিশ্বাসই করতাম না সাফওয়ান। বলে রাফিয়া বেলকনিতে চলে যায়। এদিকে ওয়াশরুমে আয়নায় নিজেকে নিজেই বকছে সাফওয়ান। মেয়েদের মতো ব্লাশিং করার এই অভ্যাস তার আসলো কোথা থেকে? না জানি রাফিয়া কি ভাবছে। ভেবেছে বউয়ের অভিমান মুছবে, উল্টো নিচে লজ্জা পেয়ে বসে আছে বউ গান শুনে ফেলাতে। ওয়াশরুম থেকে সাফওয়ান ফ্রেশ হয়ে বের হয়ে বেলকনির দিকে উঁকি দিয়ে দেখে রাফিয়ার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে আছে। সাফওয়ান গিয়ে পেছন থেকে রাফিয়াকে জড়িয়ে ধরে রাফিয়ার চুলে মুখ ডুবিয়ে দেয়। চুলের ঘ্রাণ নেয় নাসারন্ধ্র দ্বারা। ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, আমার অর্ধাঙ্গিনী কি জন্য হাসছে এখানে একা দাঁড়িয়ে? রাফিয়া সাফওয়ানের হাত ছাড়িয়ে সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, আমাদের সাথে হাসার কোনো মানুষ নেই, তাই একা একা কারণ ছাড়া হাসছি। বলে রাফিয়া ঘরে চলে যায়। সাফওয়ান সেদিকে তাকিয়ে মাথা চুলকে হেসে দিয়ে বলে,
ইস, ভালোই অভিমানের প্রলেপ পড়েছে আমার অর্ধাঙ্গিনীর মনে। কবে ভালোবাসার প্রলেপ দিয়ে অভিমানের প্রলেপ মুছব? বলেই সাফওয়ান ও ঘরে চলে যায়। নিশুতি রাত, আকাশে তারার মেলা, তাদের মাঝে যেন বসে আছে চাঁদের বুড়ি। ঝিঝি পোকার ডাক এসে কানে লাগছে, বয়ে চলেছে মৃদুমন্দ বাতাস। সাফওয়ান বেলকনিতে দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে আছে। রাফিয়া এখনও তার উপর অভিমান করে আছে, যদিও রাফিয়া সেটা প্রকাশ করছে না। তবুও সাফওয়ান সেটা বুঝতে পারছে যে স্ত্রীর অভিমান বুঝতে পারে না, সে আবার কিসের পুরুষ। সাফওয়ান এসব ভেবে তপ্ত নিঃশ্বাস ছেড়ে ঘরে চলে আসে। এসে দেখে রাফিয়া ওয়াশরুমে ঢুকেছে ফ্রেশ হওয়ার জন্য। সাফওয়ান কিছু না বলে ল্যাপটপ নিয়ে বসে অফিসের কিছু কাজ বাকি আছে এখনও। আবার রাফিয়ার মামাতো বোনের বিয়ে উপলক্ষে 6-7 দিনের ছুটি নিতে হবে, তাই অফিসের কাজগুলো সম্পূর্ণ করতে হবে এই একদিনের মাঝে, নয়তো বস ছুটি মঞ্জুর করবে না। রাফিয়া বের হতেই সাফওয়ান রাফিয়াকে নিজের কাছে ডাকে। রাফিয়া কাছে আসতে রাফিয়ার হাত টেনে ধরে আরও কাছে এনে হাতটা নিজের মাথার চুলে রেখে রাফিয়ার দিকে তাকিয়ে বলে, মাথাটা ব্যথা করছে রাফিয়া, একটু চুলগুলো টেনে দিন। বলে রাফিয়ার দিকে তাকিয়ে মলিন হেসে আবার ল্যাপটপের মাঝে নিজের দৃষ্টি নিবদ্ধ করে। রাফিয়াও আর কিছু না বলে সাফওয়ানের চুলে হাত খুলিয়ে দেয়। সাফওয়ানের চুলগুলো আস্তে আস্তে টেনে দিতে থাকে। সাফওয়ান তো নিজের কাজই করে যাচ্ছে। ঘড়ির কাঁটা রাত 12টার ঘরে। সাফওয়ান এখনও কাজ করে যাচ্ছে। এদিকে রাফিয়া তো সাফওয়ানের পাশে বসে সাফওয়ানের চুল টানছে আর ঘুমে ঢুলছে। সাফওয়ান হঠাৎ পাশে তাকাতেই রাফিয়াকে ঘুমে ঝিমাতে দেখে মুচকি হেসে রাফিয়ার মাথাটা নিজের কাঁধের ওপর হেলে দেয়। মাথা রাখার মতো কিছু পেয়ে যেন রাফিয়ার আরাম পেল, তাই আরেকটু নড়ে চড়ে বসে সাফওয়ানের এক হাত জড়িয়ে ধরে কাঁধে আরেকটু আরাম করে মাথাটা রেখে গভীর ঘুমে তলিয়ে পড়ে। সাফওয়ান রাফিয়ার দিকে তাকিয়ে স্মিত হাসে। রাফিয়ার মুখের উপর একগাছি চুল এসে পড়েছে। সাফওয়ান তার ল্যাপটপটাকে সামনে এনে ক্যামেরা চালু করে টি টেবিলের ওপরে ল্যাপটপটা রেখে ক্যামেরাতে 5 সেকেন্ডের টাইমার দিয়ে রাখে। ক্যামেরা চালু হতে রাফিয়ার দিকে সে মুচকি হেসে তাকিয়ে থাকে। এদিকে টাইমার শেষ হয়ে ক্যামেরায় ক্লিক হয় আর সাফওয়ান আর রাফিয়ার ছবিটা ক্যামেরা বন্দী হয়ে যায়। ঠিক সেভাবেই সাফওয়ান রাফিয়ার কপালে নিজের অধর ছুঁয়ে দেওয়া আরেকটা মুহূর্ত ক্যামেরা বন্দী করে। রাফিয়ার মাথাটা কাঁধের মাঝে রেখে ল্যাপটপ ঘেটে সবগুলো কাজ শেষ করে। কাজ শেষ করতে করতে রাত প্রায় 1:30 বেজে যায়। ল্যাপটপটা বন্ধ করে টি টেবিলের উপরেই রেখে দেয় সাফওয়ান। এতক্ষণ কাজ করায় ঘাড় আর কোমর ব্যথা করছে এখন, আর রাফিয়ার মাথাটা কাঁধে থাকায় কাঁধ ব্যথা করছে। তবুও যেন এতে সুখ সুখ অনুভূত হচ্ছে। রাফিয়ার একটা বিশেষ গুণ এই অভিমানের মাঝে সাফওয়ান খুঁজে পেয়েছে। রাফিয়া সাফওয়ানের ওপর যতই অভিমান বা রেগে থাকুক না কেন, সাফওয়ানের প্রতিটি কথা যথাযথভাবে রাখে। মুখ গোমরা করে রেখে কথা বলা বন্ধ করে না, কিংবা খারাপ ব্যবহারও করে না, কিন্তু কথাতে ঠিকই অভিমান ফুটে ওঠে। সাফওয়ান অতি সন্তর্পণে রাফিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে রাফিয়াকে জড়িয়ে ধরে। বউ, তুমি কথা কও না বউ, তোমায় নিয়ে আমি বেঁধেছি ঘর, ভুলেছি ব্যথা। এতটুকু গান গাইতেই রাফিয়া ওয়াশরুমের থেকে ড্রেস চেঞ্জ করে রুমে আসে। ওয়াশরুম থেকে সে সাফওয়ানের গান গাওয়াটা ঠিকই শুনেছে। সাফওয়ান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়না দেখছে আর চুল আঁচড়াচ্ছে। রাফিয়া বোরকা নিকাব পরছে আর সাফওয়ানের দিকে তাকিয়ে আছে। রাফিয়াকে তার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ান বলে ওঠে, কি হয়েছে রাফিয়া, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? রাফিয়া আগের ন্যায় সাফওয়ানের ওপর নিজের দৃষ্টি স্থির রেখে বলে, না, ইচ্ছে করলো আর কি আপনার দিকে তাকিয়ে থাকতে। আমি কি আগের থেকেও কালো হয়ে গেছি রাফিয়া? এসব আপনার দোষ। সাফওয়ানের কথায় রাফিয়া অবাক হয়ে যায়। এই লোক কালো হয়ে গেছে কে বলেছে? আর তার কালো হয়ে যাওয়ার পেছনে রাফিয়ার কি দোষ, সেটাই রাফিয়া বুঝতে পারছে না। রাফিয়া সাফওয়ানের দিকে অবাক চাহনি নিয়ে তাকিয়ে বলে, আপনার কালো হয়ে যাওয়ার পেছনে আমার কি দোষ? আর কে বলেছে আপনি কালো হয়ে গেছেন? এই যে আপনি যে এখন প্রায় আমার দিকে সন্দেহী চোখে তাকিয়ে থাকেন, তাই আমি কালো হয়ে যাচ্ছি। তাকানোটাই স্বাভাবিক না? যে ব্যক্তির মুখে আগে গুনগুন আওয়াজটা পর্যন্ত শুনতাম না, আর সেই ব্যক্তি ইদানিং গান গাইছে শুনিয়ে শুনিয়ে, তাও আবার বউ নিয়ে, আপনার মতলবটা কি সত্যি করে বলুন তো? রাফিয়ার কথা সাফওয়ান কতটুকু বুঝেছে কে জানে। কিছু একটা আনমনে ভেবেই রাফিয়াকে বলে ফেলে, পুরুষের জন্য 4 বিয়ে হালাল তো। কথাটা বলে জিহ্বা কিছুটা সামনে এনে দাঁত দিয়ে কাটে। মনে মনে বলে ওঠে, ইসরে, কি বলতে কি বলে ফেললাম। সাফওয়ানের মুখে 4 বিয়ে হালাল কথাটা শুনে রাফিয়া সাফওয়ানের দিকে চোখ বড় বড় করে তাকায়। সাফওয়ান মুখে এই কথা শুনে যেন তার চোখ কটুর থেকে বেরিয়ে আসবে। রাফিয়া সাফওয়ানের উদ্দেশ্যে স্বগতোক্তি করে বলে, 4 বিয়ে হালাল তাই না? সেজন্যই তো আজকাল বউ নিয়ে গান ফুটেছে মুখে, আরেক বিয়ে করার সিদ্ধান্ত চলছে মনে মনে। এই ছিল আপনার মনে?
আরে না রাফিয়া, ওটা তো এমনি মজা করে বলেছি। সরি, আর বলবো না। আমি সত্যি বলছি, আমি আর কোনো বিয়ে করব না। এক বউ সামলাতে পারি না, আবার আরেক বউ কেন আনতে যাব? না না, দরকার নেই, আপনিই থাকুন, আর কারো দরকার নেই। সাফওয়ান আর কিছু বলতে যাবে, তার আগে রাফিয়া ঘর থেকে বের হয়ে যায়। সাফওয়ান সেদিকে তাকিয়ে মুখটা মলিন করে নিঃশ্বাস ফেলে। নিজেকে নিজে বকতে বকতে বলে, সাব্বাস সাফওয়ান, সাব্বাস। এই না হলে তুই পদার্থবিহীন অপদার্থ স্বামী। বউয়ের অভিমান ভাঙানোর বদলে 4 বিয়ে হালালের কথা বলে আরও এক ধাপ অভিমান করার জন্য প্রলেপ দিলি। তোকে তো তেলাপোকা দিয়ে বানানো মেডেল দেওয়া দরকার। কথাগুলো বলেই আবার রেডি হতে থাকে, আর মনে মনে পণ করেছে কালকের মধ্যে ইনশাল্লাহ রাফিয়ার অভিমান সারিয়ে দেবে মন থেকে। আর যদি না পারে তাহলে শাস্তিস্বরূপ অফিস কাজ সব বাদ দিয়ে 24 ঘন্টা রাফিয়ার কাছে কাছে থাকবে। কিন্তু এটা কি শাস্তির মধ্যে পড়ে? রাফিয়া ঘর থেকে বের হয়ে হাসতে থাকে। দিন দিন সাফওয়ানের কথাগুলোতে তার বড্ড হাসি পায়। তবুও সাফওয়ানের সামনে বহু কষ্টে হাসি চেপে রাখে। সাফওয়ান ভাবছে সে সাফওয়ানের ওপরে অভিমান করে আছে, কিন্তু আসলে তো অভিমান করেনি। সাফওয়ানের সামনে অভিমান করে থাকার অভিনয় করেছে। সে দেখতে চায় কিভাবে সাফওয়ান তার অভিমান ভাঙায়। এদিকে রাফিয়াকে হাসতে হাসতে রুম থেকে বের হতে দেখে চম্পা এগিয়ে আসে। রাফিয়া চম্পাকে নিজের সামনে দেখে বলে, কিছু বলবি চম্পা? চম্পা হাসি দিয়ে বলে, ভাবি, ভাইজান আপনাকে খুব সোহাগ করে, তাই না? চম্পার মুখে এমন কথা শুনে রাফিয়া কিছু বলার আগে পেছন থেকে সাফওয়ান কেসে ওঠে। চম্পার কথা সাফওয়ান থতমত খেয়ে অন্যদিকে দৃষ্টি সরিয়ে নিচে চলে যায়। চম্পা এখনও হাসছে দাঁত কেলিয়ে। রাফিয়া চম্পাকে কড়া গলায় কিছু বলতে নেবে এর আগেই সাবিনা নিচ থেকে ডেকে ওঠে তাড়াতাড়ি আসার জন্য। রাফিয়াও আর কিছু না বলে চম্পাকে নিয়ে নিচে চলে যায়। আজকে সবাই রাফিয়ার মামাদের বাসায় যাবে, তাই তো সকাল থেকেই রেডি হওয়া শুরু করেছিল। মাঝখানে সাফওয়ান রাফিয়ার মান অভিমানের খেলায় কিছুক্ষণ দেরি হয়ে গেছে। রাফিয়া আর চম্পা নিচে আসতেই সবাই মিলে বেরিয়ে পড়ে গন্তব্যে। সাফওয়ান রাফিয়ার দিকে তাকাচ্ছে না ঠিকমতো। রাফিয়াও লজ্জায় সাফওয়ানের দিকে ঠিকমতো তাকাচ্ছে না। দুইজন দুইজনের দিকে আর চোখে একবার নজর দিয়ে আবার দৃষ্টি ঘুরিয়ে নেয়। আর তাদের এই লুকোচুরি চাহনির কারণ হলো চম্পার কথাটা, ভাবি, ভাইজান আপনাকে খুব সোহাগ করে, তাই না? কথাটা মনে পড়তেই রাফিয়া সাফওয়ান দুজনেই লজ্জায় দুইজনের দিক থেকে চোখ ঘুরিয়ে নেয়।